ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 41। আমরা কি পড়ছিলাম? ষষ্ঠ অধ্যায়ে প্রতিবর্তন। অলরেডি আমি পড়িয়ে ফেলেছি, আমি আজকে আবার রিপিট করব, ঠিক আছে? প্রতিবর্তন হচ্ছে অমধ্যম অনুমানের দ্বিতীয় রূপ। প্রথমটা কি ছিল? আবর্তন। প্রতিবর্তনে ধরো তোমরা সংজ্ঞা আগে পড়ার দরকার নেই, প্রথমে তোমরা নিয়মটা পড়বে। নিয়মটা প্রতিবর্তনের আমি এটা লিখছি না। প্রতিবর্তনে আশ্রয় বাক্যকে কী বলা হয়? প্রতিবর্তনীয়, এবং সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। 1 নাম্বার নিয়ম হচ্ছে নিয়ম। আমি প্রথমে নিয়মে চলে যাচ্ছি। নিয়মগুলো পারলে তোমরা, এখান থেকে কোশ্চেন আসে, তোমাকে বলবে এ ই আই ও বাক্যের প্রতিবর্তন দেখাও, ঠিক আছে? প্রথমে নিয়ম হচ্ছে প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতে উদ্দেশ্য এক হবে। অর্থাৎ প্রতিবর্তনীয়তে যে উদ্দেশ্য, প্রতিবর্তিত সে একই উদ্দেশ্য হবে। আমি আর প্রতিবর্তনীয় ও প্রতিবর্তন উভয় লিখে দিলাম। হ্যাঁ, বারবার প্রতিবর্তনীয় গত ক্লাসে লিখেছি, যেহেতু প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিত উদ্দেশ্য হবে উভয়ের গুণ ভিন্ন হবে। আচ্ছা, বিধেয় পদ। আচ্ছা, আগে বিধেয় পদটা লিখে নিই। প্রতিবর্তনীয় বিধেয়ের বিরুদ্ধ পদ হবে প্রতিবর্তিতে বিধেয়। এই কথাটা শুনতে কঠিন হলেও যখন লিখবে তোমরা বুঝবে সহজ। অর্থাৎ প্রতিবর্তনীয়তে যে বিধেয় পদটা থাকবে, প্রতিবর্তিতে তার বিধেয়ের বিরুদ্ধ পদ হবে। যেমন ধরো, প্রতিবর্তনীয়তে যদি আমি লিখি শিমুল হয় সৎ, তাহলে প্রতিবর্তনীয়তে আমি লিখব, প্রতিবর্তিত লিখব শিমুল হয় অসৎ, ঠিক আছে? জাস্ট আমরা জানি বিরুদ্ধ পদ স্বরেও বা নয় লাগিয়ে দিলে সেটা বিরুদ্ধ পদ হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে গুণ, উভয়ের গুণ ভিন্ন হবে। উভয় লিখলাম, বারবারটা না লিখলে। উভয়ের গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সদর্থক হয়, প্রতিবর্তিত নঅর্থক। প্রতিবর্তনীয় যদি নঅর্থক হয়, প্রতিবর্তিত সদর্থক। আচ্ছা, উভয়ের পরিমাণ একই থাকবে। উভয়ের পরিমাণ একই থাকবে। অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সার্বিক হয়, প্রতিবর্তিত সার্বিক, প্রতিবর্তনীয় যদি বিশেষ, প্রতিবর্তিত বিশেষ। এখন এটার পেজ নাম্বার হচ্ছে 153 to 155। আচ্ছা, এখন দেখো, এখানে আমি ব্যাখ্যাগুলো লিখবো না, তোমরা আগে এটা পড়বে, তারপর সম্পূর্ণ পড়বে, সবার শেষে গিয়ে তুমি সংজ্ঞাটা পড়বে। যেমন ধরো, আমরা সবাই একটা এ বাক্য লিখতে পারি, তাই না? ধরো তুমি একটা এই বাক্য লিখতে বললাম, তুমি লিখলে সব মানুষ হয় মরণশীল। সব মানুষ হয় মরণশীল। এখন ধরো তুমি কিছু পারো না, তোমাকে বলা হলো এটাকে প্রতিবর্তন করো। তুমি জানো, তুমি নিয়মগুলো ভালো করে জানো। এটা তো প্রতিবর্তনীয়, আর যে আমি সিদ্ধান্তটা নিব সেটা হবে প্রতিবর্তিত। কি বলা হচ্ছে? প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের উদ্দেশ্য একই হবে। তাহলে এখানে উদ্দেশ্য মানুষ আছে, তুমি এখানে মানুষ লিখে দাও, মানুষ। আচ্ছা, এখানে কি বলেছে? প্রতিবর্তনীয় যে উদ্দেশ্য পদ থাকবে, সিদ্ধান্তে এসে, প্রতিবর্তিতে এসে তার বিরুদ্ধ পদ হবে। এখানে আছে মরণশীল, এখানে তুমি লিখে দাও অমরণশীল।
অমরণশীল শুনতে ভালো দেখা যায় না, এখানে আমরা অমর লিখলাম, বা অমরণশীল লিখলে সমস্যা নেই, ঠিক আছে, অমরণশীল লিখলে। আচ্ছা, 3 নম্বরে আছে উভয়ের গুণ ভিন্ন হবে। এখানে আছে হয়, তুমি এখানে লিখবে 9, ঠিক আছে। এখানে বলা আছে উভয়ের পরিমাণ একই থাকবে। এখন দেখো এখানে সব আছে, ধরো তুমি লিখলে মিস বলছে পরিমাণ এক, এখানে সব লিখলে, হ্যাঁ, এখানে তুমি সব লিখলে। এখন সব লেখার পরে এটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে, 0 পাবে। কেননা তোমাদের কি শিখেছে, যখন 9 থাকবে সার্বিক বাক্য হলে 9-এর ক্ষেত্রে কি লিখতে হয়, কোনো লিখতে হয়, আর হয়ের ক্ষেত্রে লিখতে হয় সব। সুতরাং তুমি যদিও বলা হচ্ছে সার্বিক, তুমি এখানে লিখবে কোনো লিখবে। তাহলে আমি কি শিখেছি, কোনো আর 9 থাকলে কি বাক্য হয়, তখন তুমি বুঝে গেলে এই বাক্যের প্রতিবর্তন হবে ই। এটা হচ্ছে সার্বিক সদর্থক, এটা হচ্ছে সার্বিক নর্থক, হয়ে গেল এই বাক্যের পরিবর্তন ই, ঠিক আছে। এখানে আমি আরেকটা ই বাক্যের দেখাই, ঠিক আছে। একটা ই বাক্য কি লিখলে, কোনো মানুষ নয় দেবতা। আচ্ছা, আমি উপরে লিখে দেখাচ্ছি তোমাদের, নিশ্চয়ই যখন এটা লিখবে তুমি তোমরা কি করবে, নিয়মটা পাশে লিখে রাখবে, তাহলে করতে করতেই তোমাদের হয়ে যাবে। কিন্তু এমনি তো তা পাখির মতো মুখস্থ করলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আবার ভুলে যাবে। ই বাক্য, কোনো মানুষ নয় দেবতা, ঠিক আছে। এটাকে বললো তোমাকে প্রতিবর্তন করতে। তুমি কি শিখেছ, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য লিখলে উদ্দেশ্য, বিধেয়ের জায়গায় বিধেয়ের বিরুদ্ধ পদ, নয় দেবতা শুনতে কেমন দেখে তো, অদেবতা লিখলে অদেবতা, বা তুমি যদি নিখুঁত লেখো অনিখুঁত লিখলে, 9 আছে এখানে লিখলে হয়, এখানে কোনো আছে, এখানে হয় আছে, তোমাকে কি লিখতে হবে, সব। তার সব আছে, হয় আছে, এটা কি বাক্য, ব্যাস হয়ে গেল। ই বাক্যের পরিবর্তন কি, এই বাক্যের পরিবর্তন হচ্ছে এ। আর তুমি যা লিখেছো সেটার ব্যাখ্যাটাই দিবে তুমি, যে এখানে জাস্ট তুমি এখানে পাশে কি লিখবে আমরা সবাই জানি, এটা হবে প্রতিবর্তনীয়, এই পুরো কথা লিখলাম না, প্রতিবর্তনীয়, আর এটা হবে প্রতিবর্তিত। আমরা জানি এভাবে লিখবে, আমরা জানি প্রতিবর্তনের উদ্দেশ্যের জায়গায় প্রতিবর্তনীয় প্রতিবর্তিত উদ্দেশ্য এক হয়, গুণ ভিন্ন হয়, প্রতিবর্তনের বিধের বিরুদ্ধ পদ হয় প্রতিবর্তিত, এবং পরিমাণ এক হয়। উল্লিখিত উদাহরণে উদ্দেশ্যের জায়গায় মানুষের জায়গায় মানুষ, গুণের 9-এর জায়গায় হয়, দেবতার জায়গায় অদেবতা, বিরুদ্ধ পদ, এবং যেহেতু এটা সার্বিক বাক্য, সার্বিক হয় আছে সদর্থক, সেই জন্য হয় বসেছে, সব বসেছে, সব এবং হয়, ব্যাস। সুতরাং এখানে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। এই বাক্যের এই বাক্যের প্রতিবর্তন এভাবে যেভাবে তুমি লিখেছো সেই কথাগুলি লিখে দেবে, জাস্ট একবার বইটা পড়ে। আচ্ছা, এখন চলে যাই আই বাক্যে। আমরা আই বাক্য সবাই পারি। কিছু ফল হয় মিষ্টি, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য লিখলে, গুণ ভিন্ন হয় 9 লিখলে, মিষ্টির জায়গায় লিখলে অমিষ্টি, অমিষ্টি লেখো বা 9 মিষ্টি লেখো। এখানে 9 আছে, কিছু আছে, পরিমাণ একই হবে, কিছু লিখে দিলে। আমরা জানি কিছু আর 9 হলে কি বাক্য হয়, ও। সুতরাং আই বাক্যের প্রতিবর্তন হচ্ছে ও বাক্য। আবার এখানে আরেকটা ও বাক্য লিখলে ও বাক্যের প্রতিবর্তন দেখাও। কিছু মানুষ নয় সব, ও বাক্য। উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য, 9 আছে এখানে লিখলে তুমি হয়, সব আছে, বিরুদ্ধ পদ কি হবে, অসৎ। এখানে কিছু আছে, পরিমাণ এক, সুতরাং এখানেও কিছু লিখতে হবে। যেহেতু হয় আছে, কিছু আছে, এটা কি বাক্য, আই। ও বাক্যের প্রতিবর্তন হচ্ছে আই। এবং যেভাবে তুমি নিয়মগুলো পড়েছো সেই নিয়মগুলো তুমি লিখে দেবে, এটাই হচ্ছে ব্যাখ্যা, খুব সহজ প্রতিবর্তন। আচ্ছা, এখন আমি তোমাদের করাবো
সম্পূর্ণ পড়ার পরে তুমি সংজ্ঞাতে যাবে। সংজ্ঞাটা কীভাবে দেওয়া আছে দেখো, ঠিক বইয়ের ভাষাতেই পড়বে, কোনো নিজের মতো করে সংজ্ঞা লিখতে যাবে না। 6.8 দেখো, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপরিবর্তিত রেখে গুণগত পরিবর্তন করে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয় তাকে প্রতিবর্তন বলে। তুমি জাস্ট ধরো তোমার কিছু মনে থাকছে না, এটা লিখলে, লেখার পরে বলবে যে অমাধ্যম অবরোহ অনুমানে, কেননা প্রতিবর্তনটা এসছে থেকে অমাধ্যম থেকে, প্রথমে এসছে অবরোহ থেকে, আর অবরোহ অমাধ্যম থেকে, কেননা এখানে একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত। তাহলে এভাবে মুখস্থ করো, যে অমাধ্যম অবরোহ অনুমানে উদ্দেশ্যের কোনো পরিবর্তন না করে গুণের পরিবর্তন করে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করে এবং পরিমাণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে প্রতিবর্তন বলে। অর্থাৎ তুমি যে নিয়মগুলো পড়েছ সেই নিয়মগুলো মনে রেখে তুমি সংজ্ঞাটা লিখবে, আর এখান থেকে যে কোনো একটা উদাহরণ দিলে প্রতিবর্তনের উদাহরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে যাব 3rd নাম্বারে, আবর্তিত প্রতিবর্তন। এই আবর্তিত প্রতিবর্তনের আরেকটা নাম হচ্ছে প্রতিবর্তিত আবর্তন। 6.11 দেখো, আমরা এখন তৃতীয় প্রকারে চলে যাব, আবর্তিত প্রতিবর্তন। পেজ নাম্বার হচ্ছে 155। আবর্তিত প্রতিবর্তন। আচ্ছা, এটা হচ্ছে 6.11। তোমরা বুঝতেই পারছো এটা একেবারে গণিতের মতো, তুমি যদি লিখতে পারো, করতে পারো, তাহলে নিজেই লিখতে পারবে। একে আবর্তিত প্রতিবর্তন বলা হলেও তোমার ব্রেনের মধ্যে তুমি ফেলে দাও উল্টা, প্রতি আবর্তন। আমি আবারও বলছি, এটার নাম পরীক্ষার খাতায় যদি বলে আবর্তিত প্রতিবর্তন লেখো বা প্রতি আবর্তন, প্রতি আবর্তন একই কথা। অর্থাৎ প্রথমে প্রতিবর্তন, তারপরে আবর্তন। তুমি এখানে নিয়ম আগে পড়বে না, সংজ্ঞা তো পড়বেই না, নিয়মও আগে পড়বে না, জাস্ট প্রথমে ব্রেনে ফেলে দিবে তোমাকে যে বাক্যটা দেয়া হবে। আমরা জানি বাক্য 4 প্রকার, এ আইও। তোমাকে যে বাক্যটা দেওয়া হবে সেই বাক্যটা প্রথমে তুমি প্রতিবর্তন করবে। এই মাত্র আমরা প্রতিবর্তন করেছি। ধরো আমি একটা এ বাক্য লিখলাম, সবাই জানো এই বাক্য কি, সব মানুষ হয় মরণশীল। সব মানুষ হয় মরণশীল। আচ্ছা, এখানে আমি কি করতে বলছি, তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম দেয় প্রতি আবর্তিত প্রতিবর্তন। ভুলেও তোমরা আগে আবর্তন করবে না, উল্টিয়ে দিবে, আগে প্রতিবর্তন কিন্তু। ঠিক আছে? তাই ব্রেনে ফেলবে প্রতি আবর্তন। প্রতিবর্তন কি করেছিলাম, ধরো তুমি কিছুই পারো না, শুধু যেন প্রতিবর্তনে উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য লিখলে উদ্দেশ্য। দ্বিতীয় নিয়ম কি পড়েছিলে, বিধেয়ের জায়গায় বিধেয়ের বিরুদ্ধ পদ, মরণশীল আছে অমরণশীল রাখো, বা অমর লিখে, এখানে আমি অমর লিখলাম, অমরণশীল, কেউ না বুঝলে অমরশীল লিখলে। গুণের পরিবর্তন করতে হবে প্রতিবর্তনে, হয় ছিল কি লিখতে হবে 9। আমরা জানি পরিমাণ 1, আর 9-এর ক্ষেত্রে সার্বিক বাক্যের পরিমাণ 1 হতে হলে এখানে লিখতে হবে কোনো। তাহলে এটা কি বাক্য, কোনো নয়, ই বাক্য লিখলে। এখন মনে করো মিস তোমাদের শিখিয়ে দিয়েছে যে প্রথমে প্রতিবর্তন, তারপরে আবর্তন। আবর্তনের কথা মনে আছে? যতবার মনে না থাকবে ততবার বই দেখবে, কোনো মুখস্থ করার বিষয় নেই, যতবার ভুলে যাবে ততবার নিয়ম দেখে দেখে পড়বে। আবর্তনে কি ছিল, উদ্দেশ্যের জায়গায় বিধেয় চলে যাবে, বিধেয়ের জায়গায় উদ্দেশ্য আসবে। আচ্ছা, আমি ওই বিধেয়টাকে এখানে উদ্দেশ্যে নিয়ে আসলাম, অমরণশীল লিখলাম, অমরণশীল। আচ্ছা, আরেকটা কি ছিল, আবর্তনে গুণ একই হয়, 9-এর জায়গায় 9 লিখলাম, উদ্দেশ্যটা চলে যাবে বিধেয়তে, লিখলাম মানুষ। আবর্তনে কি করতে হয়, পরিমাণ কি থাকে, আবর্তনের ক্ষেত্রে পরিমাণ একই থাকে। তাহলে
এখানে যদিও পরিমাণে কোনো কথা নেই আবর্তনে, যদি আমরা আবর্তনে একটা নিয়ম আছে, যদি আমরা ই বাক্যতে কিতে যেতে পারি, কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা ওতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু নয় আছে, আমি এখানে কোনো লিখে দিলাম, কোনো নয়। এখানে এটাও হবে কি বাক্য, ই বাক্য। তাহলে কি হলো, প্রতি আবর্তনে এর থেকে কি পেলাম আমরা, ই। এখানে প্রথম আশ্রয় বাক্যকে বলা হয় প্রতি আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় প্রতি আবর্তিত। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো আবর্তিত ও প্রতিবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ, তোমার প্রথমে নিয়ম পড়ার দরকার নেই, সবগুলো শেখার পরে তারপরে তুমি নিয়মটা পড়বে। আর এটা একদিনে 4টা করার দরকার নেই, দিনে একটা করে করবে। আমি তোমাদের বাড়ির কাজ দিব যে একদিন একটা করে, 4 দিনে 4টা করবে। ঠিক আছে, তুমি যদি আবর্তন আর প্রতিবর্তন পারো, এটা তোমার কাছে খুবই সহজ। চলো আমি এখন ই বাক্যটা করে দেখাচ্ছি। আমার মনে হয় সাইডে প্রতি আবর্তনীয়, প্রতিবর্তিত এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। ঠিক আছে, তবে অবশ্যই লিখতে হবে, ওইটা না লিখলে কিন্তু তোমার মার্কস কাটবে। আচ্ছা, এখান থেকে আমি শুরু করছি। একটা ই বাক্য লিখলাম, কোনো মানুষ নয় নিখুঁত। প্রতিবর্তন করি, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য, গুণ অপরিবর্তিত, গুণ পরিবর্তন, প্রতিবর্তনে নিখুঁতের জায়গায় অনিখুঁত। আচ্ছা, সার্বিক, যেহেতু বলছে পরিমাণ সমান থাকে, হয় আছে, এখানে হবে সব। এটা কি বাক্য, এ বাক্য। হ্যাঁ, এখন তুমি কি করবে, এটাকে আবর্তন করবে। তাহলে কিছুই জানো না, বিধেয়টাকে নিয়ে আসো উদ্দেশ্যের জায়গায়, এখানে লিখে দাও অনিখুঁত। অনিখুঁত, গুণের পরিবর্তন হয় না, হয় আছে, হয়। উদ্দেশ্য মানুষ, এখানে লিখলে মানুষ। এখন কথা হচ্ছে, আমরা জানি এ বাক্যের আবর্তন এ বাক্য হয় না, কেননা এ বাক্যের সরল আবর্তন যদি আমি করি, আবর্তনের বিধেয় পদ অব্যাপ্য, তাই না? এটা হচ্ছে অব্যাপ্য, এটা অব্যাপ্য। আমি ছোট করে লিখলাম, তোমরা সবাই জানো এটা অব্যাপ্য। এখানে যদি আবর্তন করি, উদ্দেশ্যটা ব্যাপ্য, অব্যাপ্য পদটা এখানে কি হয়ে যায়, ব্যাপ্য হয়ে যায়। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, তার সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাই আমাকে এখানে বাধ্য হয়ে কি করতে হচ্ছে, আই বাক্য। কেন আমি আই বাক্য নিব, আই বাক্যের দুটাই অব্যাপ্য। তাহলে আই নিলে আমাকে এখানে কি লিখতে হচ্ছে, কিছু, তাহলে আর প্রবলেম নেই। তাহলে ই বাক্যের প্রতি আবর্তিত হবে আই বাক্য। ঠিক আছে, তাহলে আজকে আমি এটা একদিনে সব পড়ার দরকার নেই, আমি নেক্সট ক্লাসে এটা আবার রিপিট করবো। এটা তোমরা মুখস্থ করে ফেলো, বাকি দুটো দেখিয়ে দেবো। আর উদাহরণ আর সংজ্ঞা সবার পরে। আজকে এ পর্যন্তই, আল্লাহ।